বাস চলছে আপন গতিতে। রাস্তায় জ্যাম নেই তেমন। ইতিমধ্যে বক্সে গান বাজতে শুরু করেছে। সকালের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা করার পর থেকে শেহনাজের শরীরটা খারাপ লাগছে। তার বাসে ওঠা তেমন হয় না। বাবা নিজস্ব গাড়িতেই চলাফেরা করে সে। হুট করে বাসে কিছুটা পথ আসতেই তার গা গুলাচ্ছে। বিষয়টা খুব লজ্জাজনক। সবাই সুন্দর হাসছে, নাচছে, আনন্দ করছে, অথচ তার গা গুলিয়ে উঠছে, অস্বস্তি ঠেকছে। এমির বাসের ড্রাইভারের পাশেই বসেছে। ফর্মাল ড্রেস আপে এমিরকে আজ অন্যরকম লাগছে। ব্রাউন শেডের শার্টটা কিছুটা পাতলা। এমিরের ফোলা বাহুদয় ভীষণ আকর্ষণীয় লাগছে। এমিরের সাথে বসেছে দুজন শিক্ষক আর সাদাত ভাই। সবার নজর বাইরে। শেহনাজ আর নিজেকে স্থির রাখতে পারল না। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে সে। বক্সের আওয়াজের মধ্যে উচ্চস্বরে ডেকে উঠল এমিরকে। এমির শুনেও কোনো উত্তর দিল না। শেহনাজ তখন উচ্চস্বরে বলে উঠল, বাসটা একটু থামাতে বলুন প্লিজ, আমার বমি পাচ্ছে। এমির শুনল। বাকিরাও শেহনাজের অবস্থা বুঝতে পারল। তৎক্ষণাৎ ড্রাইভারকে বাস থামাতে বলল এমির। এমিরের সাথে আরো দুজন শিক্ষক শেহনাজের কাছে এগিয়ে এলো। শেহনাজকে তারা ভালো মতোই চেনে, জানে। কলেজের বিভিন্ন কার্যে শেহনাজের বাবার গুরুত্বপূর্ণ অবদান তারা মনে রাখে। চিন্তিত ভঙ্গিতে শিক্ষক আজিজ মোর্শেদ জিজ্ঞেস করলেন, বেশি খারাপ লাগছে শেহনাজ? শেহনাজ ঢেকুর তোলে, হ্যাঁ সূচক মাথা নাড়ে। শেহনাজের মুখটা কেমন শুষ্ক। বাস থামে। এমির শেহনাজকে একটি পানির বোতল এগিয়ে দেয়। শেহনাজ দ্রুত নামে বাস থেকে। চোখে মুখে পানি ছিটায়। হর করে বমি করে রাস্তার ধারে। ঝাঁজে শেহনাজের চোখে পানি জমে, মাথা ঘোরায়। পুরো বোতলের পানি শেষ করে শেহনাজ বাসের সামনে আসে। আজিজ মোর্শেদ স্নেহসুলভ ভঙ্গিতে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? শেহনাজের চোখ রক্তিম। ভালো লাগছে না কিছুই, মাথাটা ঘোরাচ্ছে। বমি করার পর শরীর ক্লান্ত লাগছে। আক্ষেপের সুরে সে বলে, আমি বোধহয় আর বাসে উঠতে পারবো না স্যার, আমার অভ্যেস নেই, এতটা পথ যেতে পারবো না। আজিজ মোর্শেদ এমির আর অপর শিক্ষকের দিকে তাকালেন। শেহনাজকে এভাবে বাড়িতে ফিরে যেতে বলা অন্যায় বটে। ওর বাবা যখন বিষয়টা জানতে পারবেন তখন তিনি কিরূপ আচরণ করবেন এ নিয়ে সকলে আশঙ্কায় ভুগল। পিকনিকের জন্য তিনি যথেষ্ট সাহায্য করেছেন। এ এলাকার একজন সম্মানীয় ব্যক্তিও তিনি। তার মেয়েকে এভাবে পিকনিক থেকে বাদ দেওয়া যাবেই না। এমত অবস্থায় শেহনাজের ফিরে যাওয়া খুবই অস্বস্তিকর ব্যাপার সবার জন্য। আজিজ মোর্শেদ কাল বিলম্ব করে জিজ্ঞেস করলেন, বাইকে যেতে পারবে নাকি মাইক্রো ছাড়া যেতে পারবে না? শেহনাজ লজ্জা পেল ভীষণ। নতমুখে বলল, বাইকে যেতে পারবো। আমার বাইক আছে, কিন্তু এতটা পথ তো আমি ড্রাইভ করতে পারবো না। তুমি আমার ছেলের সাথে যাবে, ওকে আমি বাইক নিয়ে আসতে বলি। শেহনাজ কি বলবে ভেবে পায় না। আচমকা তার মনে অন্য চিন্তা আসে। মিটি মিটি হাসে মনে। মলিন এবং নত হয়ে বলে, আপনার ছেলেকে তো আমি তেমন চিনি না, একটু অস্বস্তি হবে। আমাদের সবার চেনা জানার বিশ্বস্ত কোনো মানুষ গেলে ভালো হয়। সবাই পড়ল চিন্তায়। শেহনাজের বন্ধু বান্ধবরাও চিন্তায় পড়ল। ওকে না নিয়ে গেলে আরো অনেকেই যাবে না বলে বাদ সাধল। পরিশেষে আজিজ মোর্শেদ এমিরকে নির্বাচন করলেন। এমিরকে তিনি অনুরোধ করলেন শেহনাজকে তাদের সাথে পৌঁছে দেওয়ার জন্য। এমির শিক্ষকদের অনুরোধ ফেলল না। ইচ্ছে না থাকলেও কিছুটা বাধ্য হয়ে বাইক আসার অপেক্ষা করল। একটু বাইকের গতিটা বাড়ান। এমিরের চোখে মুখে ভয়ানক রাগের রেশ। এক্ষুনি যেন গিলে ফেলে শেহনাজকে। শেহনাজের কথাবার্তাও সে বিরক্ত। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, আর একটা টু শব্দ করলে এখানে ফেলে রেখে দিয়ে যাব। সো নো মোর ওয়ার্ডস। শেহনাজ ভেঙচি কাটে। হাসি হাসি মুখে দুহাত মেলে ধরে দুদিকে। সহজ সরল কণ্ঠে বলে, কথা না বললে জার্নি খুব বোরিং লাগে, আর সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো চুপ থাকার প্রশ্নই আসে না। এমিরের রাগ তরতর করে বেড়ে ওঠে। দাঁতে দাঁত চেপে ধরে সে। শেহনাজের লাগামহীন কথাবার্তা তাকে খেপিয়ে তোলে। এমির বাইকে ব্রেক কষে, চেঁচিয়ে বলে, নামো। অবাক শেহনাজ, দ্বিধা মনে। বাইক থেকে নামতে নামতে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে?
এমি নিজেও বাইক থেকে নামে, নিজেকে যথাসম্ভব শান্ত করে সে। কাঠিন্য ভাবটাকে ঝেড়ে ফেলার প্রয়াস করে, কিন্তু পারে না। অতঃপর খানিক উচ্চস্বরে নাকের পাটা ফুলিয়ে বলে, তোমার কাছে জীবনটাকে ভীষণ সুন্দর, নির্মল মনে হতে পারে, আমার কাছে তা নয়। তুমি জীবনটাকে যেমন ভাবে দেখো, আমি সেভাবে দেখতে পারি না। আমাদের দুজনের পথ, গতি, সীমানা আলাদা। আমাদের আচার আচরণ, শ্রেণী, জীবনযাপনের ধারা সম্পূর্ণ ভিন্ন। তাচ্ছিল্য ফুটে ওঠে এমিরের মুখে। নিজের শার্টের দিকে সে তাকায়, খানিকটা রাগ কমে। থেমে পুনরায় বলে, আমার গায়ে যে শার্টটা দেখছো, এটার বয়স 2 বছর। এই শার্টটা এতদিন ধরে বারবার ধোয়ার কারণে এটার রং অবধি ঝলসে গেছে। আমার পায়ের জুতাটা দেখো, সাদাতের থেকে ধার করেছি। এত দামি একটা দিনে আমার গায়ে 2 বছরের পুরনো এই শার্ট, ধার করা জুতো। ভাবতে পারছো আমার জীবনযাপন আসলে কতটা কঠিন? তুমি কখনো এক ড্রেস 2 মাস ইউজ করেছো বলে আমার মনে হয় না। নিত্য নতুন ভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসো। শেহনাজ, তোমার বয়স কম। ভীষণ আবেগী তুমি। জীবন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই নিম্নবিত্ত মানুষদের যন্ত্রণা সম্পর্কে। আর যাকে তুমি ভালোবাসা ভালোবাসা বলে কান ঝালাপালা করে দিচ্ছ, এটা আসলে ভালোবাসা না, এটা স্রেফ মোহ, আবেগ। এই মোহ সময়ের ব্যবধানে কেটে যাবে। তাই বলছি, সময়গুলোকে নষ্ট করো না। শেহনাজ নিঃশব্দে সব শোনে। মন খারাপ হয় খুব, গলা শুকিয়ে আসে, জিভ দ্বারা ওষ্ঠদয় ভেজায় সে। বুকটা কেমন কেঁপে ওঠে। বলে, এসব মোহ নয়, বিশ্বাস করুন। আমি সত্যি। বাকিটুকু বলার সুযোগ পেল না শেহনাজ। এমির বাইকে বসে বাইক স্টার্ট দিল। শেহনাজ দ্রুত উঠে পড়ল বাইকে। এমির বাইকের গতি বাড়ালো। খুব দ্রুত বাইক চলল, এত দ্রুত যেন চোখের পলক ফেললে অনেক পথ অতিক্রম হয়ে যাচ্ছে। এলোমেলো ভাবে চলছে যেন সব। রাস্তা দেখায় কষ্টসাধ্য। শেহনাজ ভয় পেল না মোটেও। এমিরের এক পাশের কাঁধ ধরে রাখলো স্বাভাবিকভাবে। এমির ভ্রু কুঁচকালো। এত গতি দেখে শেহনাজের ভয় পাবার কথা, কান্নাকাটি করার কথা, কিন্তু শেহনাজ একটু ভয় পাচ্ছে না। অ্যাক্সিডেন্ট করার আশঙ্কাও নেই ওর মনে। স্থির, সুন্দরভাবে বসে আছে। ওর কি প্রাণের মায়া নেই? ভাবনা দেখা দিল এমিরের মস্তিষ্কে। শেহনাজকে আয়নায় দেখলো এমির, শেহনাজও দেখলো এমিরকে। সে বুঝলো এমিরের চোখের ভাষা। মৃদু হাসলো। কি ভেবেছেন ভয় পাবো? আমায় ভয় দেখাতেই তো চেয়েছিলেন। আমি জানি আপনি আমার কোনো ক্ষতি হতে দিবেন না। আপনি থাকতে আমি কোনো বিপদেও পড়ব না। থেমে আবেগী কণ্ঠে পুনরায় বলে, আপনি পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না। আপনি আমার শক্তি এমির ভাই, আপনি আমার সাহস। পিকনিকের পর 2 দিন কলেজ বন্ধ ছিল। এমিরের সাথে দেখা হয়নি এ 2 দিন। শেহনাজ নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে। আভিজাত্য, বিলাসবহুল জীবনযাপন থেকে বের হবার প্রয়াস চালাচ্ছে। তাই সে আজ তার নিজস্ব গাড়ি না বের করে রিকশায় উঠেছে। শেহনাজ যাবে নার্সারিতে। আজ তার কিছুই ভালো লাগছে না, তাই ফুল কেনার পরিকল্পনা করেছে সে। শেহনাজের পরনে কাঁচা হলুদ রঙের 3 পিস, হাতে দামি ফোন। রোদের আলোতে জল জল করছে শেহনাজের মুখশ্রী। গরমে ঘেমে একাকার হয়ে গেছে। গায়ের জামাটা লেপ্টে আছে শরীরে। রাস্তায় জ্যাম লেগেছে, বসে থাকতে হবে কিছুক্ষণ। শেহনাজ আশেপাশে তাকালো। ফোন বের করে 2টো ছবি তুলল নিজের। বিনুনির ফিতে ঘোরাতে ঘোরাতে সে বাঁ পাশে রেস্টুরেন্টের দিকে তাকালো। হঠাৎ শেহনাজ এমিরকে দেখতে পেল। শেহনাজের মুখটা হাস্যোজ্জ্বল হলো এমিরকে দেখে। রেস্টুরেন্টের নীলচে কাচের ভিতরে থাকা এমিরকে পরখ করতে গিয়ে শেহনাজের চোখ পড়ল এমিরের সম্মুখে থাকা মেয়েটির দিকে। ঠোঁট কামড়ে ধরল শেহনাজ। মেয়েটিকে এমিরের সাথে এখানে কি করছে? এমির কি প্রেম করছে? শেহনাজের বুকে জ্বলন শুরু হলো। আরো ঘামতে শুরু করলো সে। ভাড়া মিটিয়ে তখনই নেমে পড়লো রিক্সা থেকে।
বকে সাহস নিয়ে রেস্টুরেন্টে ঢুকে সে এমিরদের টেবিলের পাশে এসে দাঁড়ালো। এমির সে সময় সামনের মেয়েটির সাথে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলতে ব্যস্ত। শেহনাজের উপস্থিতি টের পায়নি সে। মেয়েটি শেহনাজের দিকে তাকালো। শেহনাজ আগ বাড়িয়ে এমিরের উদ্দেশ্যে বলল, এমির ভাই, আপনি এখানে? এমির দৃষ্টি সরিয়ে শেহনাজকে দেখল। শেহনাজকে দেখে অবাক হলো ভীষণ। শেহনাজকে ওকে অনুসরণ করছে। বিরক্তি দেখা দিল এমিরের মুখে। ত্যক্ত কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? আপনি যেখানে থাকবেন আমিও তো সেখানেই থাকবো, তাই না? এমির নিজের মাথা চেপে ধরল। সামনের মেয়েটিকে বিদায় জানিয়ে শেহনাজকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে এলো রাস্তায়। হাত বাড়িয়ে রিক্সা ডাকলো এমির। রিক্সায় উঠে বসলো। ইশারায় শেহনাজকেও বসতে বলল। শেহনাজ খুশি হলো বেশ। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ উঠে পড়ল রিক্সায়। হাসি মুখে তাকালো এমিরের দিকে। আমরা কোথায় যাচ্ছি? এমির নড়ে চড়ে সরে বসলো। তেজি বাস খাই কণ্ঠে বলল, তুমি আমাকে ফলো করা শুরু করেছ? শেহনাজ ভেঙচি কাটলো। অভিমানী কণ্ঠে বলল, আমি মোটেই আপনাকে ফলো করি না। এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে ওই মেয়েটার সাথে দেখলাম, তাই চলে এলাম। যাই হোক, মেয়েটাকে? সাদাতের গার্লফ্রেন্ড। একটা সমস্যা হয়েছিল ওদের মাঝে, তাই মিটমাট করতে এসেছিলাম। আরেকটু হলেই তো তুমি আমার ইজ্জতের ফালুদা বানাতে। খিলখিলিয়ে হাসে শেহনাজ। এমিরের পানে তাকিয়ে থাকি। এমির সতর্ক চোখে আশপাশে তাকায়। রিক্সা এসে থামে তাদের মেসের সামনে। এমির নেমে পড়ে। ভাড়া দিতে দিতে শেহনাজের উদ্দেশ্যে বলে, এবারের মতো মাফ করলাম। ভবিষ্যতে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করলে আমি কিন্তু ছেড়ে দিব না। মুস্কি হাসে শেহনাজ। গালে হাত রেখে বলে, আমি চাইও না আপনি আমাকে ছেড়ে দিন। বিক্ষিপ্তভাবে এমির পা ফেলে চোখের আড়াল হয়। রিক্সা চলে। শেহনাজের হৃদয় এমিরের সাথেই রয়ে যায়। যতক্ষণ দেখা যায় ততক্ষণে এমিরকে দেখে শেহনাজ। এই মুগ্ধতা তার কাটে না, ভাঙে না। হাসান বাসে বসে মনে মনে কবিতা ওড়াচ্ছে। চোখ দুটো বন্ধ। উদ্দেশ্য একটা ভালো প্রকাশনীতে গিয়ে তার বই প্রকাশ সম্পর্কে কথা বলা। একটা প্রকাশনীর সাথে কথা হয়েছিল মাস 4 আগে। বই প্রকাশ করতে কিছু টাকা চেয়েছিল প্রকাশনী থেকে। হাসান ভোলা ভালা মানুষ। নিজের লেখা ছুঁয়ে দেখার স্বপ্ন তার, তাই 7-5 না ভেবে সে টাকাটা দিয়েছিল প্রকাশককে। মাস 3 পার হবার পরও বই প্রকাশ হবার নামগন্ধ নেই। কল দিলে প্রকাশক ধরছে না, দেখা করতে গেল পাওয়া যাচ্ছে না। সে যে ঠকেছে এটা সে ভালো মতোই বুঝতে পারছে এখন। কিন্তু কিচ্ছু করার নেই। কেস করতে গেলে এখন অনেক ঝামেলা। তার মতো সহজ সরল মানুষের যে পৃথিবীতে টিকে থাকা কষ্টের। বাস ভর্তি লোকজন, সিট খালি নেই, তবুও কিছু লোক উঠছে। দাঁড়িয়ে থেকে যাচ্ছে গন্তব্যে। স্ট্যান্ডে বাস থামতে উর্মি নামের মেয়েটি বাসে ওঠে। উর্মিকে দেখে হাসান অবাক, চেয়ে রইল কয়েক পল। নিয়তি তাদের আবার সাক্ষাৎ করিয়েছে। উর্মি উঠে আশেপাশে সিট খুঁজলো। হাসানকে চোখে পড়ল ওর। হাসানকে চিনতে ভুল করলো না উর্মি। ভদ্রতা সূচক হাসলো। হাসানের সামনে সিটটা ধরে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, আরে আপনি যে, কেমন আছেন? হাসান লাজুক হাসে, প্রশান্তির গাঢ় হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সব ফিটফাট বলেই ঘাড় উচালো উর্মি। হাসান নিজের সিট ছেড়ে দেয়। আন্তরিকভাবে বিনয়ের সাথে উর্মিকে বসতে দেয় নিজের সিটে। উর্মি বাদ সাধল না, ব্যাগ কোলে চেপে বসে পড়ল সিটে। কৃতজ্ঞতা দেখাতে ভুলল না। বলল, কোথায় যাচ্ছেন আপনি? শিমুলতলি। আপনি? আমিও তো শিমুলতলি যাচ্ছি বই কিনতে। চলুন তবে একসাথেই যাই। উর্মি রাজি হলো। গন্তব্যে পৌঁছানোর পর দুজন একসাথেই নামলো বাস থেকে। উর্মি মেয়েটা শালীন হলো, একটু দুষ্ট স্বভাবের। কোনো কিছুতেই তার রাগ ঢাক নেই। স্বাধীনভাবে চলাফেরায় অভ্যস্ত। হাসানের এরকম মেয়ে পছন্দ না হলেও উর্মিকে তার কিছুটা পছন্দ। সেদিন উর্মির দেওয়া চায়ের অফার হাসানকে কাবু করেছে। ঋণ শোধ করতে গিয়ে সে উর্মিকে হৃদয়ে জায়গা দিয়েছে। কিন্তু একথা মেয়েটাকে বলা বেশ কঠিন। উর্মির মতো মেয়েরা সহজে প্রেমে পড়ে না, সহজে প্রেম নিবেদন গ্রহণও করে না। তারা কেবল নিজের মতো বাঁচতে চায়।
সন্ধ্যের দিকে এমির পড়াতে এসেছে, দুটো টিউশনি করে এদিকে এসেছে সে। শিমলা বেগমকে সালাম দিয়ে এমির শেহনাজের পড়ার ঘরে গেল। শেহনাজ বই পড়ছিল। এমিরকে দেখে দাঁড়িয়ে সালাম জানালো। এমির সালামের উত্তর নিয়ে বসলো চেয়ারে। বসার সাথে সাথে পড়াশোনার টপিকে গেল। হিসাব বিজ্ঞানের দুটো ম্যাথ করিয়েছিলাম, মনে আছে? ওরকম আরো দুটো করতে দিলে পারবে? শেহনাজ মাথা নাড়ায়, সে পারবে না। এমির ভারী শ্বাস ফেলে, বই বের করে খুব সুন্দর মতো বুঝিয়ে দিতে থাকে। অঙ্কগুলো করে দেয় খাতায়। শেহনাজের মা 2 কাপ চা নিয়ে আসে, সাথে বিস্কিট আরো 3টা মিষ্টি। এমির তা দেখে। প্রতিদিন ওনারা এমিরকে নতুন নতুন খাবার দেন। অন্যান্য টিউটরের কাছে বিষয়টা খুব ভালো লাগলেও শেহনাজদের বাড়ির কোনো কিছুই খেতে চায় না এমির। ওর অস্বস্তি হয়। শেহনাজের সামনে খেতেও বিবেকে বাঁধে। শেহনাজের আভিজাত্য জীবনযাপন কোনো কিছুই যে তার পছন্দ না। এমির কিছুটা হেসে শিমলা বেগমকে বলে, আমি খেয়ে এসেছি আন্টি, এসবের প্রয়োজন নেই। কাল থেকে আর এসব দিবেন না প্লিজ। হাসেন শিমলা বেগম। শেহনাজের পাশে আরেকটা চেয়ার টেনে বসেন। শেহনাজের মা কিছুটা আধুনিক, চালচলন, কথা বলার ভঙ্গি বর্তমানের মায়েদের মতো আধুনিক। তিনি শেহনাজের মাথায় হাত বুলিয়ে বলেন, প্রয়োজন তো আছে। তোমার পড়ানো শেহনাজ ভালো বুঝতে পারে। পড়াশোনা এখন মনোযোগী হয়েছেও। এসব তো তোমার জন্যই সম্ভব হয়েছে। এমির গর্বিত হয়ে আলতো হাসে। শেহনাজ তখনও অঙ্ক করতে ব্যস্ত। সুযোগের সদ্ব্যবহার করলো এমির। শেহনাজকে খানিকটা ভরকাতে বলল, শেহনাজ ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু মাথায় অন্য চিন্তা ঘোরে বিধায় মনোযোগী হতে পারে না। তাই নাকি? কিসের চিন্তা ওর? আপনি শেহনাজের থেকে জেনে নিবেন, আশা করি সমাধানও দিবেন। এই বয়সী মেয়েদের মাথায় অন্যরকম চিন্তা ভাবনা বেশি ঘোরে, তাই সাবধান হওয়া জরুরি। শিমলা বেগম অবাক হলেন। কিছুটা আঁচ করতে পারলেন কিনা তা বোঝা গেল না অভিব্যক্তিতে। কেবল চেয়ে রইলেন শেহনাজের দিকে। এমির গেলেই বোধহয় শেহনাজকে ধরবে ভেবেই মনে মনে হাসলো এমির। শেহনাজ সব শুনল, তবে মাথা উঁচিয়ে দেখলো না। অঙ্ক করলো আপন মনে, যেন কিছুই হয়নি, কিছুই শোনেনি। এমির নিজেই ভরকালো, ভ্রু বাঁকালো। মেয়েটার কি একটু ভয় নেই? এখন যদিও সবটা বলে দিত, ওর মুভমেন্ট সম্পর্কে সব জানিয়ে দিত। একটু অপ্রস্তুত হলো না কেন মেয়েটা? নাকি ভালোবাসলে ভয় ডর উধাও হয়ে যায়? এমিরের সেদিনের কথা মনে পড়ে। এমিরের কাঁধ ধরে শেহনাজ কত সুন্দর মোলায়েম কণ্ঠে বলেছিল, আপনি পাশে থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না এমির ভাই। কোনো কিছুই আমাকে দুর্বল করতে পারে না। আপনি আমার শক্তি এমির ভাই, আপনি আমার সাহস। এমির এলাকার মোড়ে একটা 10 বছরের ছেলেকে পড়ায়। ক্লাস 5-এর স্টুডেন্ট, নাম ইমন। সামনেই পিএসসি পরীক্ষা ইমনের। ছেলেটার বাবা একজন রিক্সা চালক, মা গৃহিণী। এমির এখান থেকে বেতন পায় সামান্য। এত কম বেতনে এখনকার সময়ে কেউ বাড়ি এসে পড়ায় না। এমির তবুও পড়ায়। টাকার তাগিদ তারও রয়েছে, তবুও বিবেকের দায়ী ইমনকে পড়ায়ও। অন্য স্টুডেন্টদের সাথে কখনোই ইমনের কম্পেয়ার করে না। অন্যদের যেভাবে পড়ায় এই ছেলেটাকেও সেভাবেই পড়ায়। আজ মাসের 10 তারিখ, বেতন পাওয়ার দিন। এমির আজ সব টিউশনি থেকে টাকা পেয়েছে। পকেট আপাতত গরম, চোখে মুখেও প্রশান্তি। ইমনের মা হাতে করে এমিরের বেতনের টাকাটা নিয়ে এলেন। এমির তা গ্রহণ করে পুনরায় ইমনকে পড়াতে শুরু করলো। মহিলা বললেন, পোলাটা তোমার কাছে ভালোই পড়ে, তুমি এত ভালো করে বোঝাও। অমনে নাকি কেউ বোঝাইতে পারবো না। এমির খানিক হাসে, কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ আন্টি। এত কম টাকায় কেউ পড়াইবার রাজি হয় নাই। তুমি এত ভালো জায়গায় পড়াশোনা করো, এত ভালো রেজাল্ট করো, রাজি হইবা আমি ভাবিও নাই। এমিরের মনটা হঠাৎ খারাপ হয়। দারিদ্র্যের কষাঘাতে মানুষ কেমন নুয়ে পড়ে। ইমনদের কাছে টাকা পয়সা না থাকলেও তারা একবেলা না খেয়ে অন্তত চেষ্টা করে এমিরের টাকাটা সময় মতো দেওয়ার। এমির বলে, আমি যে খুব বড় জায়গা থেকে এসেছি এমনটা নয় আন্টি। আমার পরিবারে ধরতে গেলে কিছুই নেই। এই শহরে আমি এসেছিলাম শূন্য হাতে। থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, হাতে সামান্য কিছু টাকা। কি থেকে কি করব বুঝতেই পারিনি তখন। ঘুরতে ঘুরতে শেষে মেসে উঠেছে।
সেখানে 1 মাস খাওয়া দাওয়ার পর চিন্তায় পড়ে গেছি যে কিভাবে টাকা দিব, পরীক্ষার ফি দিব কিভাবে, টাকা পাবো কোথায়। কিন্তু সৃষ্টিকর্তা আমার রিজিক লিখে রেখেছেন বলেই এখনো খেয়ে পরে বেঁচে আছি, এতদূর আসতে পেরেছি, পড়াশোনা চালিয়ে যেতে পারছি। আপনি দোয়া করবেন আন্টি, আমি যেন স্বাবলম্বী হতে পারি, পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি জোগাড় করতে পারি। পারবা, অবশ্যই পারবা। চাকরি বাকরি কইরা বিয়া শাদী কইরা সুখে থাকবা। ভালো গোলগে সবসময় ভালোই হয়। বাংলা মাসে আজ চৈত্রের 15 তারিখ। দিনটা অসম্ভব সুন্দর। গরম নেই, আবার ঠান্ডাও নেই, মাঝামাঝির এই আবহাওয়াটা এমিরের দারুণ পছন্দের। আজকের দিনটা এমিরের জন্য খুব বিশেষ। আজ এমিরের জন্মদিন। ভার্সিটির সবাই, এমনকি কলেজের সবাই এমিরের জন্মদিন সম্পর্কে জানে। এমিরদের ক্লাসের সকলে এমিরের জন্মদিন পালন করেছে কেক কেটে, শুভেচ্ছা জানি। জুনিয়ররা, ক্লাসমেটরা অসংখ্য ফুল দিয়েছে তাকে। এমিরকে সকলেই চেনে, জানে, ভালোবাসে। শিক্ষকদের থেকে অনেক অনেক ভালোবাসায় এমিরের এই দিনটি অর্থবহভাবে কাটে। শেহনাজ সেসব জানে, কিন্তু আশ্চর্যজনক ভাবে শেহনাজ আজ কলেজে আসেনি। তানিয়া হতবাক, নির্বাক। কেক কাটার সময় তানিয়া বারবার শেহনাজকে খুঁজেছে, যে এমিরের জন্য মেয়েটা পাগলের মতো ভার্সিটির চক্করে ঘোরাঘুরি করে। সেই এমিরের জন্মদিনের আয়োজনে মেয়েটা এলো না, শুভেচ্ছা জানালো না, এসে পাগলামিও করলো না। এটা কিভাবে সম্ভব? তানিয়া মুঠোফোন উঠালো, কল করলো শেহনাজকে। শেহনাজ তখন রান্নাঘরে। বাড়ির পরিচারিকা কাজল খালার থেকে রান্না বান্না শিখতে ব্যস্ত সে। গরুর মাংসে মশলা মাখিয়েছে সবে, গ্যাসের চুলায় বসিয়েছে। হাতে গুঁড়া মরিচ আর মশলার আবরণ, পেঁয়াজ কাটাকাটি করায় চোখ দুটো জ্বলছে। রিংটোন শুনে শেহনাজ দ্রুত পানি দিয়ে হাত ধুয়ে ফেলে, শার্টে হাত মুছে নেয়। ঘরে এসে সাবধানী হাতে ফোন তোলে। কল রিসিভ হতেই তানিয়ার চিন্তিত কণ্ঠস্বর শুনতে পেল সে। এই নাজ, আজ তুই কলেজে এলি না কেন? কি হয়েছে তোর? শরীর ঠিকঠাক আছে তো? হেসে কুটি কুটি শেহনাজ বলে, আমার কিচ্ছু হয়নি দোস্ত, চিন্তা করিস না, ঠিক আছে। আজকের দিনে তুই কলেজে আসবি না আমি ভাবতেই পারছি না। ভাবলাম তোর বোধহয় কিছু হয়েছে। ওখানে কি খুব মজা হচ্ছে রে? এমির কেক কেটেছে? হ্যাঁ, একটু আগে কেক কাটা হলো, ভাইয়াকে ফুল দেওয়া হলো। তোকে না দেখে আমি তো চিন্তায় শেষ। শেহনাজ ধীরে সুস্থে বেলকনিতে আসে, বেলি ফুলগুলোকে ছুঁয়ে দেয়। মিষ্টি কণ্ঠে বলে, আজ সময় পাইনি, সকাল থেকে ইউটিউব ঘেটেছি। ওনার জন্য রান্না বান্না করব বলেই আজ যাইনি কলেজে। জানিস, আমি গরুর মাংস, মুরগির রোস্ট, ডাল আর ডিম ভুনা করেছি। দেখতে খুব সুন্দর হয়েছে, টেস্টও বোধহয় ভালোই হবে। এখন শুধু বাকি রুই মাছ ভাজা আর পায়েস। তানিয়া হতবম্ব, চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। যে মেয়েটা কখনো গ্লাসে পানি ভরে খায়নি, সে কিনা এত এত রান্না করছে। একদিনে কেউ এত রান্না শিখে যায়? তুই তো রান্নায় লবণের পরিমাণও জানিস না। কিভাবে রাঁধলি এত সব? আরে কাজল খালা সব দেখিয়ে দিয়েছে, সবকিছুর পরিমাণ দেখিয়ে বলে বলে দিয়েছে। আমি শুধু খালার কথা অনুযায়ী রান্নায় সবকিছু দিয়েছি। উচ্চ শব্দে হাসে তানিয়া, থেমে বলে, এটাও তো কম নয় নাজু। যে মেয়েটা কখনো গ্লাসে পানি ভরে খায়নি, রান্নাঘরের ধারে কাছে ঘেঁষেনি, ভাত রাঁধতে হলে চালে কতটুকু পানি দিতে হয় তাও জানে না, রান্নার কোনো কিছু সম্পর্কে যার ধারণাই নেই, সেই মেয়েটা তার ভালোবাসার মানুষটাকে খুশি করতে এত কিছু করার উদ্যোগ নিয়েছে। এটাই বা কম কিসের? এমির ভাইয়া এবার সত্যিই গলবে। শেহনাজের মুখটা শুকিয়ে যায়। এত কিছু করেও যে সে অপমানিত হবে এটা তার জানা। তবুও এমিরের জন্য কিছু করতে ওর ভালোই লাগে। কোন জামাটা পরে ওনার সামনে যাই বলতো, বুঝতে পারছি না। শাড়ি পরিস নাজু? তোকে কেউ কখনো শাড়িতে দেখেনি, আমার মনে হয় তোকে শাড়ি পরলে দারুণ লাগবে। ছেলেরা শাড়ি পরিহিত মেয়ে দেখলে ফিদা হয়ে যায়, বুঝলি? আমাকে মানাবে তো? শেহনাজের মনে দ্বিধা। খুব মানাবে। এমির ভাইয়া এবার নিশ্চিত তোর প্রেমে পড়বে। উনি ভালোবাসে না, তবু আমি ওনার জন্য পাগল। উনি আমাকে ভালোবাসলে আমি মনে হয় খুশিতে মরেই যাব তানু, বলে খিলখিল করে হাসে শেহনাজ। কত প্রাণোচ্ছল সে হাসি।
তানিয়া সেই শব্দটাকে শোনে, ভীষণ ভালো লাগে ওর। তবে শেহনাজের এই হাসি, এই সুখ কতক্ষণ স্থিরস্থায়ী হবে জানা নেই তানিয়ার। তবে বন্ধুর এমন সুন্দর সময়কে সে রাঙিয়ে তোলে, শেহনাজকে ভরসা দেয়, আরো প্রাণবন্ত করে তোলে। এমিরের ঘর জুড়ে ফুলের ছড়াছড়ি, গোলাপ আর রজনীগন্ধা ফুলের ঘ্রাণে ঘরটা ভরে গেছে। এমিরদের ঘরে ছোট ছোট 4টে চৌকি, একটা আলনা আছে ঘরটায়, রশি বাঁধা আছে দুটো, একটা ছোট র্যাক আর পড়ার দুটো টেবিল রয়েছে। এমির ফুলগুলোকে গুছিয়ে রেখেছে মেঝের এক কোণে। নয়ন তা দেখে ব্যথিত হৃদয়ে বলে উঠল, আই সেলিব্রিটি নই বইলা এত তো ফুল পাই না। ভ্রু কুঁচকা এমির, কিল বসায় নয়নের পিঠে। আমি আবার সেলিব্রিটি হলাম কবে থেকে? সাদাত বলে, সেলিব্রিটিদের চেয়ে কম মানুষ। তোর বার্থডেতে সবাই যা আয়োজন করেছে যেন সেলিব্রিটি। হাসান এসব ফাজলামিতে নেই, বলে, তোরাও এমিরের মতো ভালো রেজাল্ট কর, তোদেরকেও সেলিব্রিটিদের মতো ট্রিট করা হবে। নয়নের ফোন বেজে ওঠে। শেহনাজের নাম্বার দেখে মনে হাসে, একটু সরে এসে কল ধরে। হ্যালো নয়ন ভাই। হ, শেহনাজ নাকি? হঠাৎ কি মনে কইরা? শেহনাজ লাজে মরে, কথাটা নয়নকে বলতে দ্বিধা হয় ওর। লাজে চিবুক বকে ঠেকায়, হাঁসফাঁস করে, এদিক ওদিক তাকিয়ে নিজের লজ্জা কমায়, ধাতস্থ হয়ে বলে, ওনাকে নিয়ে একটু রাস্তার পাশের পার্কটাতে আসুন না, একটু দেখা করতে চাই। নয়ন সময় দেখে, সন্ধ্যা 6টা বেজে 18 মিনিট, বাইরে এখনো আলো আছে। তবে এই সময় শেহনাজ এখানে কেন? তুমি এদিকে কি করতেছ? আর এমিরে নিয়ে যাইতে বলো যে। আমারে বকা খাওয়াইবা? বহু চেইতা যাইব কিন্তু। ঠোঁট উল্টায় শেহনাজ, মিচ্ছে কান্নার ভঙ্গি করে, নাক টানে, আহ্লাদে কণ্ঠে বলে, আপনি ওনার রাগটা দেখছেন, বোনের কষ্টটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা, কাইন্দ না বোন, আমি ওরে নিয়ে আসতেছি। নয়ন এমিরের কাছে আসে, বলে, এমির চল তো ভাই, রাস্তার পাশের ওই পার্কটায় যাই, আমার পার্সেল আইব, পার্সেল নিয়ে ওইখানে কিছুক্ষণ আড্ডা দিমুনি। এক ঢিলে দুই পাখি। এমির রাজি হয়, আজকের দিনটা তার বন্ধুদের সাথে কাটাতে চায়ও। হাসান আর সাদাতকেও সাথে নেয় এমির। ম্যাচ থেকে পার্কে যেতে 5 মিনিট লাগে। এমির আর ওরা আসে পার্কে। এখন তেমন মানুষ নেই। আগে জায়গাটায় পার্ক ছিল, এখন শুধু মাঠ। পার্কের কোনো সরঞ্জামও নেই এখানে, তবু জায়গাটাকে সবাই পার্ক নামে চিনে। কয়েকটা বেঞ্চ পড়ে আছে পার্কে, মাঝে মাঝে দলবদ্ধভাবে ছেলেমেয়েরা এসে বসে থাকে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে স্থানটিকে নির্বাচন করা হয়। আজ মাঠ খালি। ওরা গোল হয়ে বসতে নিতে শেহনাজ ডাকলো পেছন থেকে। এমির কণ্ঠ শুনেই পিছু ফিরল, কিন্তু শেহনাজকে চিনতে বেগ পেতে হলো ওর। শেহনাজের পরনে টকটকে লাল শাড়ি, শাড়ির পাড়ে সোনালি সুতোর কাজ করা, হাতে লাল রঙের কাচের চুড়ি, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক, প্রসাধনীও রয়েছে মুখে, হাতে বড় কেকের বক্স। এমির তাকিয়ে থাকে পলকহীন। এভাবে শেহনাজ কখনো তার সামনে আসেনি। শাড়ি পরে শেহনাজকে পরিপূর্ণ নারী বলে মনে হচ্ছে, কিছুটা বড় বড় লাগছে ওকে। শেহনাজকে ভ্রম বলে মনে হয় এমিরের। চোখ বুজে আবার খোলে। ততক্ষণে শেহনাজ ওদের কাছে আসে, হাসি হাসি মুখে পাশের বেঞ্চে দুটো বড় বড় লাঞ্চ বক্স রাখে। কেকটা এমিরের দিকে বাড়িয়ে দিয়ে উজ্জ্বল হেসে বলে, শুভ জন্মদিন এমির ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দি ডে। এমিরের ঘোর কাটে, ঠাহর করতে পারে সে ফাঁদে পড়তে চলেছে। শেহনাজের গভীর ফাঁদ। গলা শুকিয়ে আসে এমিরের। সম্মুখে দাঁড়িয়ে থাকা অপরূপ সুন্দর মেয়েটির দিক থেকে নজর সরাতে ইচ্ছে হয় না। আশ্চর্য, এত ভালো লাগছে কেন শেহনাজকে? এমির নিজেকে সামলায়, হাত দিয়ে চুল ঠিক করে, জেদি রূপটাকে টেনে হিঁচড়ে বের করে, চোখ পাকিয়ে কঠোর কাটখাট কণ্ঠে বলে, তুমি এখানে কি করছো? শেহনাজ আজ খুব হাসছে। মেয়েটার এমন হাসি খুশি মুখ দেখতেও ভালো লাগছে। দাঁত বের করে সে বলে, আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমার তোমার থেকে শুভেচ্ছা পাওয়ার কোনো ইচ্ছে নেই, বাড়ি যাও, সন্ধ্যা হয়েছে। এইসব ঝামেলা আর ভালো লাগছে না। আজকের দিনটা অন্তত মুক্তি দাও। বন্ধুদের সামনে এমন অপমান শেহনাজকে ক্ষত বিক্ষত করলো, কিন্তু সে সয়ে গেল সব। তবুও মুখে হাসি বজায় রাখে শেহনাজ, যেন সে কাঁদবে না বলে আজ পণ করেছে।
কিন্তু আমার ইচ্ছে হয়েছে, আজ আমায় প্লিজ ফিরিয়ে দিয়েন না। এমির এবার রাগে, সব জায়গায় এই মেয়েটাই কেন? কেন এভাবে এমিরের পিছু লেগে আছে? মান সম্মান হারানোর ভয় নেই ওর? বেকার খুনির ভালোবাসা পাওয়ার এত স্বাদ কেন মেয়েটার? এমির নয়নের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। নয়ন বোকা হাসে। এমির তুক্ষ দৃষ্টি মেলে ভস্ম করে দিতে চায় সবাইকে। ওদের ওপর রাগ দেখিয়ে লাভ নেই, বুঝে সেখান থেকে চলে আসতে চায় এমির। শেহনাজ তৎক্ষণাৎ বক্সটা সাদাতের হাতে দিয়ে এমিরের সামনে গিয়ে দুহাত মেলে দাঁড়ায়, আটকায় এমিরকে। উতলা কণ্ঠে অনুরোধ জানায়, দয়া করে যাবেন না, শুধু কেকটা কাটুন প্লিজ। এমিরের কি হলো সে নিজেও জানে না। শেহনাজের এমন কাতর কণ্ঠ তার হৃদয় তোলপাড় করে দিল। এমির ভুলতে বসলো নিজেকে, তার কঠিন পাষণ্ড সত্তাকে। চিনচিন ব্যথা হলো হৃদয়। তাকালো বন্ধুদের দিকে, তাদের দৃষ্টি চাও বুঝতে পেরে পা থামালো, দাঁড়িয়ে রইল সেখানে। এমিরকে থামতে দেখে শেহনাজ খুব খুশি হলো। লাফাতে গিয়েও শাড়ি পরেছে ভেবে থেমে গেল, তবে হাসতে ভুলল না। সাদাতের থেকে কেকের বক্সটা নিয়ে খুলল, চকলেট কেকে কতগুলো মোমবাতি জ্বালিয়ে দিল। অবশেষে এমিরের হাতে গুজে দিল ছুরি। এমিরের হাত কাঁপছে, দম নিয়ে ফু দিয়ে মোমবাতি নেভালো সে। ছুরি দিয়ে কেক কাটলো। প্রথম কেকের টুকরোটা সাদাতকে খাইয়ে দিল। সাদাত কেকে সামান্য ক্রিম লাগিয়ে দিল এমিরের মুখে। একে একে সবাইকে এমির কেক খাওয়ালো। সবাই ওকে ক্রিম মাখালো, মজা করলো। শেষমেশ এমির শেহনাজের মুখের সামনে কেকের টুকরোটা ধরলো। শেহনাজ হতভম্ব, খুশিতে প্রাণ যায় যায় অবস্থা। অস্ত্র গড়িয়ে পড়ে কপল বেয়ে, খুশিতে বাকশক্তি হারায়। কেকটুকু মুখে নেয় তৃপ্তি সহকারে। এমির শেহনাজের খুশি দেখে আলতো হাসে। কেন যেন শেহনাজের খুশিটাকে বাড়িয়ে দিতে ইচ্ছে করে ওর। মস্তিষ্ককে বুড়ো আঙুল দেখিয়ে মনের কথা শোনে। কেক থেকে ক্রিম তুলে শেহনাজের দু গালে আর নাকে ক্রিম লাগিয়ে দেয়। শেহনাজ কেবল পলকহীন তাকিয়ে রয়। খুশিতে অসাড় হয়ে যায় ওর গা। বেঞ্চ থেকে লাঞ্চ বক্স হাতে নিয়ে এমিরের হাতে দেয়, বলে, এগুলো আমি রান্না করেছি আপনার জন্য, খেয়ে জানাবেন কেমন হয়েছে। পিছন থেকে নয়ন হামলে পড়ে লাঞ্চ বক্সের উপর, বলে, শুধু এমিরের জন্যে? মাথা দুপাশে নাড়ায় শেহনাজ, না না, বেশি করে এনেছি, আপনারাও খাবেন। এমির দীর্ঘশ্বাস ফেলে, মেয়েটা আসলেই পাগল। কেন এত সব করতে গেল? এত লাভ কি? এমির কখনোই ভালোবাসবে না শেহনাজকে। এত কিছু করে ওর মন গলাতে পারবে না। এসব করা যে বৃথা। ক্লান্ত চোখে শেহনাজের সুখ পর্যবেক্ষণ করে এমির। বিরক্তিকর কণ্ঠে বলে, এত সব কেন করতে গেলে? আমি বলেছি এসব করতে? আগ বাড়িয়ে এত দরদ কেন দেখাতে আসো? শেহনাজ উত্তর দেয় না, কি বলবে ভেবে পায় না। হুট করে নয়ন আঁতকে ওঠে শেহনাজের ডান হাত দেখে। শেহনাজের হাতের কোনোই অবধি ফোঁটা ফোঁটা লালচে দাগ, রক্ত যেন জমাট বেঁধেছে। কেমন জল জল করছে দাগগুলো। নয়ন জিজ্ঞেস করে, এগুলা কেমনে হইল? আঁচল দিয়ে হাত ঢাকে শেহনাজ, হাসে সামান্য, তেমন কিছু না, রুই মাছ ভাজতে গিয়ে তেল ছিটে এসেছে। এমির কি বলবে ভেবে পায় না। শেহনাজের প্রতি রাগ বাড়ে ওর। পেয়েছেটা কি? ভালোবাসার খেলা খেলা হচ্ছে, ঢং করে। এসব করে কি প্রমাণ করতে চায় ও? এমিরকে কি দংশনে পুড়িয়ে মারার পরিকল্পনা এঁটেছে, নাকি ফাঁদে ফেলে মরণ নিশ্চিত করতে চাইছে? শুক্র আর শনিবার এমির একদম ফ্রি থাকে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করে। এ দুদিন ওর কোনো টিউশনই থাকে না। রাতে ঘুম হয় ভালো। শেহনাজের সাথে এ দুদিন দেখা হয়নি এমিরের। দেখা না হয় স্বাভাবিক। দুদিন শেহনাজকে পড়াতে যেতে হয়নি কিনা। এ দুদিন এমিরের মনটা নিজের আয়ত্তে ছিল না। নিয়ন্ত্রণবিহীন ভেবে চলেছে শেহনাজের কথা। লাল টকটকে শাড়ি পরে মেয়েটি যখন এলো, মনে হচ্ছিল পৃথিবী থমকে গেছে। শেহনাজের চোখের দিকে কেবল চেয়ে থাকতে ইচ্ছে করেছে। নিষিদ্ধ ইচ্ছেগুলো উকি মেরেছে বারবার। নারী এত সুন্দর হয়, এত মোহনীয় লাগে কোনো মেয়েকে? শেহনাজদের ঘরের সামনে এসে কলিং বেল বাজে এমির। দরজা খোলে শিমলা বেগম। খানিক অবাক হয় এমির। রোজ শেহনাজ দরজা খোলে, এমিরকে দেখে স্বভাব সুলভ হাসে। মেয়েটা বোধহয় এমিরের জন্য অপেক্ষা করে দরজার কাছে এসে।
কলিং বেল বাজার সাথে সাথেই দরজা খুলে দেয়। আজ শিমলা বেগম দরজা খুললেন। এমিরের বুকটা ধক করে উঠল যেন। শেহনাজ যেন তার নিত্য নৈমিত্তিক অভ্যেস। শিমলা বেগম দরজা খুলে মলিন মুখে বললেন, শেহনাজ তো আজ পড়তে পারবে না, ওর শরীরটা ভালো নেই, তোমাকে ফোন দিতে চেয়েছিলাম। ও নিষেধ করলো। এমির নিজের উৎকণ্ঠা চেপে গেল। কি হয়েছে শেহনাজের? দুদিন আগে ওর কোনো এক বান্ধবীর জন্মদিন ছিল, গেল ঠিকঠাক ভাবে, খুশি মনে, ফিরল অসুস্থ হয়ে। বারবার বলে দিয়েছিলাম আনন্দ কর, কিন্তু ক্রিম টিম মাখবি না গায়ে। কে শোনে কার কথা? অ্যালার্জিতে মেয়েটা আমার এখনো ভুগছে, গায়েও জ্বর। এমিরের বুকে কম্পন ধরে। মেয়েটা কি ওকে বিভীষিকার অন্তর্জালে পুড়িয়ে মারতে চাইছে, নাকি অনুতাপে দগ্ধ করতে চাইছে? আমি তবে যাই আন্টি। না, যাবে কেন? এসো বসো, শেহনাজকে দেখে যাও, কবে থেকে পড়তে পারবে জানিয়ে দিক। এমির পা বাড়ায়, তার অস্থির অস্থির ঠিকছে, পা দুটো টলছে, বুকের মাঝে কেমন হাহাকার, হৃদয়ে জ্বলন। শেহনাজের ঘরে প্রবেশ করলো এমির। শেহনাজ শুয়ে আছে, গায়ে মোটা সোটা কম্বল। এমিরকে দেখতে পেয়ে ধীরে উঠে বসলো শেহনাজ। বালিশে হেলান দিয়ে বসে রইল। কাজল খালা এসে চেয়ার দিয়ে গেল। এমির চেয়ার টেনে বসলো শেহনাজের খাটের পাশে। শেহনাজ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কণ্ঠ কাঁপলো শেহনাজের। মুখটা রুক্ষ, ঘাড়ে আর কপালে গুটি গুটি ফোসকা পড়ার মতো চিহ্ন। চুলগুলো এলোমেলো, অসুস্থতায় কেমন নুয়ে পড়েছে। দুষ্টুমির রেশও নেই। আমাকে ভালো থাকতে দিচ্ছ তুমি? কেকের ক্রিমে তোমার অ্যালার্জি, একথা সেদিন আমাকে বলনি কেন? তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। শেহনাজ মলিন হাসে, চোখ চুইয়ে গড়ায় পানি। চোখ বুজে ফেলে, মাথাটা এত ব্যথা করছে, এক্ষুনি মনে হচ্ছে জ্ঞান হারাবে। আপনি এই প্রথম আমাকে খাইয়ে দিয়েছেন, আমায় স্পর্শ করেছেন, আমার সাথে হেসে দুদণ্ড কথা বলেছেন। এমন সুখকর মুহূর্ত থেকে আমি কিভাবে বঞ্চিত হই বলেন? হতভম্ব এমির, দু চোখ জ্বলে ওঠে ওর। শেহনাজের হাতের ওপর স্পর্শ করে। জ্বর আছে এখনো। শেহনাজকে ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। এত হাসি খুশি মেয়েটার এমন অবস্থা মেনে নিতে কষ্ট হচ্ছে। শুধুমাত্র এমিরের সান্নিধ্য পেতে এত বড় ঝুঁকি নিল কেন শেহনাজ? ভালোবাসা কি এতই পোড়ায়? শেহনাজ নিজের এত বড় ক্ষতি করার সাহস কিভাবে পেল? বোধগম্য হয় না এমিরের। দৃঢ় অবয়ব ধরে রাখতে পারে না সে। বোঝানোর চেষ্টা করে, এমন পাগলামি করো না শেহনাজ, তোমাকে এভাবে দেখতে আমার খারাপ লাগছে। আমাকে তুমি অনুতাপে পোড়াচ্ছ। প্রেমে পড়লে মানুষ এমন ছোটখাটো পাগলামি করে। এমির সতর্ক হয়ে আশেপাশে তাকায়। বাড়িতে মানুষজন আছে, এসব শুনলে খুব খারাপ হবে। নিজের মান যায় যাবে, শেহনাজের ক্ষতি হতে দিতে সে পারে না। শিমলা বেগম এভাবে ওদের কথা বলতে দেখলে সন্দেহ করতে পারে। এসব বলো না, কেউ শুনে ফেলবে। শুনুক, জানুক, দেখুক আপনার প্রেমে আমি ঠিক কতটা উন্মাদ হয়েছি। এমির হাল ছেড়ে দেয়। এত বোঝানোর চেষ্টা তার বৃথা। এই মেয়ে তাকে এত সহজে ছাড়বে না। কিন্তু এমির কি ধরতে পারবে ওকে? এমির ভালো প্রেমিক হতে চায় না, হতে চায় একজন পারফেক্ট হাজব্যান্ড। কিন্তু শেহনাজের সাথে আদৌ তার মিলন ঘটবে? শেহনাজের বাবা মা মানবে তাকে? এমন অযোগ্য বেকার ছেলের হাতে নিজের একমাত্র মেয়েকে তুলে দিবে? কি আছে এমিরের? কিচ্ছু নেই। শেহনাজকে খাওয়াবে কি, পড়াবে কি? ওকে এমিরের এই নিম্নবিত্ত জীবনে নিজেকে মানিয়ে নিতে পারবে? এমিরের ভিতরটা ধসে পড়ে। নিদারুণ মায়া আটকে যাচ্ছে সে, ছাড়া পাচ্ছে না কোনোভাবেই। সামনের পথগুলো খুব কঠিন হবে বুঝতে পারে এমির। শেহনাজকে উপদেশ দেয়, নিজের খেয়াল রেখো, ওষুধ ঠিক মতো খেও। পরশু আমার পরীক্ষা, পড়াতে আসতে পারবো না। সিলেবাস শেষ করার চেষ্টা করো। এমির দাঁড়ায় না, পা বাড়ায়। মেয়েটার করুণ মুখ দেখলে এমিরের হৃৎপিণ্ড ছলকে ওঠে। তার মতো অভাগার জন্য কেউ এভাবেও পাগল হয়? এমিরদের পরীক্ষা চলছে, এখন কোনো কিছুতেই মন নেই ওর। মাথায় কেবল পরীক্ষার টেনশন। হাসান, সাদাত, নয়ন সবাই না খেয়ে না ঘুমিয়ে পড়ছে। পরীক্ষার এই সময়গুলোতে এমির বা ওরা কেউই টিউশনিতে যায়নি। যতটুকু সময় পেয়েছে পড়াশোনায় মন দিয়েছে।
কদিন শেহনাজও আসেনি এমিরের ধারে কাছে। এমির এখন মুক্ত, স্বাধীন। শেহনাজকে আশেপাশে না দেখে দুশ্চিন্তা মুক্ত হয়েছে সে। বোঝা নেমে গিয়েছে যেন। সর্বশেষ পরীক্ষা দিয়ে এমির প্রশান্তির শ্বাস টানে, চিন্তামুক্ত হয়। পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, এবার শুধু ফলাফলের পালা। অপরদিকে শেহনাজকে আজ দেখতে আসবে ছেলেপক্ষ। দেখতে আসবে বললে ভুল হবে। আজ তারা আসবে বিয়ে পাকা করতে। ছেলের নাম জিহাদ তালুকদার, সাইফুল আলমের ভাইয়ের দুঃসম্পর্কের আত্মীয়। ছেলের সাভারে নিজস্ব পোশাক কারখানা রয়েছে, ঢাকায় কাপড়ের কয়েকটা দোকানও রয়েছে। এ ছেলে হাতছাড়া করতে চায় না সাইফুল আলম। ছেলে দেখতেও মোটামুটি সুদর্শন। শিমলা বেগম সকাল সকাল শেহনাজকে উঠালেন, শাড়ি পরাতে চাইলেন। শেহনাজ রাজি নয় শাড়ি পরতে, এক ধ্যানে বসে আছে ঘরে। সর্বোপরি সে চায়ও না বিয়েটা করতে, তাই সকাল থেকেই মন খারাপ করে বসে আছে সে। কান্না করছে খুব। শেহনাজকে কোনো প্রকার সাজগোজ করতে না দেখে শিমলা বেগম ধমকে উঠলেন, রেডি হচ্ছিস না কেন শেহনাজ? বিয়ে কি এখনই হচ্ছে? পরীক্ষার পরে বিয়ে, এখন শুধু আংটি পরাবে। শেহনাজ জেদি, যা সে চায় তা পাওয়ার সব রকম চেষ্টাই করে। এমিরকে ছাড়াও বাঁচবে না, অন্য কাউকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। চেঁচিয়ে বলে, আমি বিয়ে করব না। কেন আমাকে রাগাচ্ছ? তোমাদের মন মর্জি চলতে হবে আমাকে? রাগাচ্ছি মানে? মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে করবি না? শেহনাজ বেজায় চটেছে। আজ তার কোনো কিছুতেই কোনো যায় আসে না। এমিরকে যে কোনো মূল্যেই সে পেতে চায়। বলে, করব বিয়ে, কিন্তু নিজের পছন্দ মতো। ভ্রুকুচকে ফেলে শিমলা বেগম, সন্দেহ হয়। তুই কি কাউকে ভালোবাসিস? সেদিন তো স্যারও কথা বলেছিল কেন? শেহনাজ নিজের রাগ কমায়, ঘন ঘন শ্বাস ফেলে, নিজেকে ধাতস্থ করে। আজ যদি সে এ বিষয়ে না বলে তাহলে বিয়েটা হয়েই যাবে। এমিরকে সে পাবে না, তখন আফসোস হবে। আমি একজনকে ভালোবাসি আম্মু, তাকেই বিয়ে করব। কে সে? কাকে ভালোবাসিস? শেহনাজ গর্বিত ভঙ্গিতে তাকায়। এমির তার কাছে ভীষণ গর্বের, ভীষণ প্রিয়। বলে, এমির সাখাওয়াত। শিমলা বেগম হতবাক, ছুটে এসে ধরে শেহনাজের বাহু, সশব্দে থাপ্পড় মারে শেহনাজের নরম গালে। দাগ বসে যায় সেথায়। শেহনাজ নিজও হতভম্ব। মায়ের এমন রূপ তাকে কষ্ট দিচ্ছে। শিমলা বেগম শেহনাজকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেললেন, একথা মুখেও আনবি না, তোর আব্বু জানতে পারলে একদম পুঁতে ফেলবে। আজ এঙ্গেজমেন্ট ঠিকঠাক মতো হতে দিবি, বাড়াবাড়ি একদম করবি না। ভালোবাসা বুঝিস তুই, বেশি বেড়ে গেছিস। শেহনাজ ভয় পায় না। পাশের ঘরে টিভি দেখছেন সাইফুল আলম। শেহনাজ ছুটে গেল সে ঘরে। আব্বুর সামনে এসে স্পষ্ট কাট কাট কণ্ঠে বলে উঠল, আব্বু, আমি একজনকে ভালোবাসি। তুমি যাকে আমার জন্য সিলেক্ট করেছ তাকে আমি বিয়ে করতে পারবো না। সাইফুল আলম শেহনাজের একথায় চমকে উঠলেন। শেহনাজের এমন কণ্ঠ তাকে রাগালেও তিনি ধমক দিলেন না। নরম কণ্ঠে বললেন, কাকে ভালোবাসো? সে কি আমার পছন্দ করা ছেলের চাইতে ভালো? শেহনাজ ঘাবড়ায়, এবার বোধহয় রেগে যাবে আব্বু। শেহনাজ তার বাবা মাকে খুব ভালো মতোই চেনে। এমিরকে মানবে না ওরা। নরম স্বরে বলে, যে কোনো কাজ হবে না তা ওর জানা। তাই ভয়টুকু গিলে ফেললো, বলল, আমার হোম টিউটর এমির সাখাওয়াত। সাইফুল আলম রেগে গেলেন ভীষণ। শেহনাজের হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন শেহনাজের ঘরে। বাইরে থেকে আটকে দিলেন দরজা। কঠোর আদেশ জারি করলেন, একেবারে ছেলের বাড়ির লোকজন এলেই দরজা খোলা হবে। দুপুর হয়েছে, ব্যালকনির ফাঁক দিয়ে রোদ ঢুকছে ঘরে। শেহনাজের চোখ লাল, কেঁদে কেটে একাকার অবস্থা। নাক হয়ে আছে লালচে, চোখের কোণে এখনো পানি জমে আছে। শেহনাজ জানতো এই দিনটা আসবে, কিন্তু এত দ্রুত আসবে ভাবতে পারেনি। এমিরের ঢাকায় ঘর নেই, বাড়ি নেই, ভালো একটা চাকরিও নেই। এমন ছেলের সাথে কোনো মেয়ের বাবাই মেয়েকে দিবে না। তাই তো শেহনাজ ভেবেছিল এমির একটা ভালো চাকরি পেলে তবেই বিয়ের বিষয়ে কথা বলবে। কিন্তু শেহনাজের ভাগ্য সহায় হলো না। এমন জটিল পরিস্থিতিতে ওকে পড়তে হলো। শিমলা বেগম কিছুক্ষণ আগে সতর্কবার্তা দিয়েছেন,
সাইফুল আলম রেগে আছেন, ভালো জামা কাপড় পরতে বলেছেন, নইলে শেহনাজকে আস্ত রাখবেন না তিনি। সাইফুল আলম বদরাগী মানুষ, যখন ভালোবাসবেন তখন মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন, কিন্তু যখন রেগে যান, যখন কোনো কিছুই বোঝেন না। শেহনাজ কালো রঙের জর্জেট গাউন পরেছে, মুখে কোনো প্রসাধনী নেই, মুখটা কেমন ফ্যাকাশে, বিধ্বস্ত। শিমলা বেগম দরজা খোলেন, শেহনাজকে নিয়ে যান ড্রয়িং রুমে। একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ এসেছেন ছেলের সাথে। শেহনাজ এক নজর ছেলেটার দিকে তাকালো, অবাক হলো খুব। ছেলেটার বয়স শেহনাজের চেয়ে অনেকটা বেশি। এমন একটা লোকের সাথে কিভাবে শেহনাজের বিয়ে ঠিক করা হয়েছে ভেবে পায় না শেহনাজ। রাগে চক্ষুদ্বয় জ্বলে ওঠে। শিমলা বেগম তা দেখে চোখ পাকান। শেহনাজকে বসানো হয় ছেলে পক্ষের সামনে, নাম ধাম জিজ্ঞেস করা হয়। শেহনাজ সে সময় নম্র কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি এই বিয়েতে রাজি নেই, আমি অন্য একজনকে ভালোবাসি, আপনারা প্লিজ চলে যান। অপ্রস্তুত হলেন সাইফুল আলম আর শিমলা বেগম। রাগান্বিত হলো পাত্রপক্ষ। অপমানিত হয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল তারা। যাওয়ার আগে কিছু অপ্রত্যাশিত বাক্য বলে গেল। সাইফুল আলম অপমানিত হলেন বেশ, রেগে গেলেন ভীষণ। আজ পর্যন্ত কেউ তার সামনে গলা উঁচিয়ে কথা বলেনি, তাই ছেলে পক্ষের বলা কটু কথা গায়ে লাগলো ওনার। এই প্রথম শেহনাজের গায়ে হাত তুললেন তিনি, এতটাই সজোরে মারলেন যে শেহনাজ ছিটকে পড়লো মেঝেতে। ব্যথা পেল খুব, গাল দুটো জ্বলে উঠলো যেন। সাইফুল আলম রেগে গেলে অনেক বাজে কথা বলেন, এটা তার অভ্যেস। রাগ হলে ওনার মস্তিষ্ক কাজ করে না। শিমলা বেগমের উদ্দেশ্যে বললেন, ওর মতো মেয়ে আমার দরকার নেই। আজ এই মুহূর্তে আমি ওকে ত্যাগ করলাম, ওর মুখটাও আমি দেখতে চাই না, ওকে বেরিয়ে যেতে বলো। পুনরায় থেমে বললেন, যেদিন বিয়েতে রাজি হবে সেদিনই ফিরবে, তা না হলে ফেরার প্রয়োজন নেই। ওই বেকার ছেলের হাত ধরা আর পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাওয়া একই কথা, বুঝে নিব, মেয়ে মরে গেছে। শেহনাজ বিস্ময়ে বিমূঢ়। বাকশক্তি হারালো সে, যন্ত্রণায় বুকের ভেতর তরপাতে লাগলো। অশ্রুকণা গড়ালো মেঝেতে, বুকটা ফেটে যাচ্ছে ওর। বাবা মায়ের এমন রূপ তাকে পোড়াচ্ছে। শেহনাজ নিজেকে থামালো অনেক কষ্টে। হাতের দামি ফোনটা নিজের কিছু সার্টিফিকেট নিয়ে সে সময় বেরিয়ে পড়লো বাড়ি থেকে। যাওয়ার আগে বলে গেল, তোমাদের আমি ভালোবাসি, কিন্তু এমির আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওকে না পেলে আমি কোনোদিন সুখী হতে পারবো না। একদিন তুমিই বলবে এমির ভালো ছেলে, আমার জন্য উপযুক্ত, দেখে নিও। শেষবারের মতো মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন শিমলা বেগম। শেহনাজ, মা আমার, ওই ছেলে তো যোগ্যই না, ওকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে, তোর বাবা কোথাও মুখ দেখাতে পারবে না, বোঝ একটু। পিছু তাকালো না শেহনাজ, বেরিয়ে গেল প্রধান দরজা দিয়ে। রয়ে গেল সকল স্মৃতি। শিমলা বেগম কেঁদে ফেললেন। সাইফুল আলম প্রতিক্রিয়া দেখালেন না। শেহনাজ সারা দিন রইল তানিয়ার বাড়িতে। এমিরকে এ নিয়ে 10 বার কল করেছে, এমির কল তুলছে না। শেহনাজের নম্বরও চেনা, তাই হয়তো তুলছে না। শেহনাজ একটা কঠিন সিদ্ধান্ত নিল। চুপি চুপি তানিয়ার ঘর থেকে ধারালো ছুরি জোগাড় করলো। সন্ধে নামতে এমিরদের মেসের উদ্দেশ্যে পা বাড়ালো। আধ ঘন্টা পরে হাঁটতে হাঁটতে শেহনাজ পৌঁছালো সেখানে। এমিরকে পুনরায় কল করলো, এবার ফোনটা বন্ধ দেখাচ্ছে। হাসানকে কল করলো শেহনাজ, ভাইয়া, এমির আপনার সাথে? হাসান না বুঝে উত্তর দেয়, হ্যাঁ আমার সাথে। আপনারা কোথায় এখন? ঘরেই তো। ওনাকে বলুন এক্ষুনি বের হতে, আমি আপনাদের বাড়ির সামনে। উনি যদি এখন বের না হন, কিছুক্ষণ পর আমার লাশ দেখতে পাবেন। আমি আমার পরিবার পরিজন ছেড়ে একেবারে চলে এসেছি। বলেই শেহনাজ ঠোঁট বাঁচিয়ে হাসলো। কল কাটলো। এমির হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে, সাথে ওর বন্ধুরা। এমির রেগে আছে বোঝা যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে গেছে একদম। কপালের রগ ফুলে ফেঁপে উঠেছে। তার কঠিন চাহনি, দৃঢ় অবয়ব দেখে ভরকালো না শেহনাজ। এমির এগিয়ে এলো সম্মুখে। কি শুরু করেছো তুমি? ভালো কথা ভালো লাগে না? বলেছি না ভালোবাসি না, বুঝতে পারছো না? শেহনাজ হাসে, বলে, আমাকে বিয়ে করবেন এমির ভাই? এমির কাট কাট কণ্ঠে উত্তর দেয়, না। তাহলে আমি আপনাকে বিয়ে করব, চলুন।
তুমি তোমার সীমানা ভুলে যাচ্ছ শেহনাজ, বাড়ি ফিরে যাও। শেহনাজ পিছন থেকে ধারালো ছুরিটা বের করে নিজের গলায় চেপে ধরে, শক্ত কণ্ঠে বলে, আমি আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি শুধুমাত্র আপনার জন্য। আজ আপনি আমাকে বিয়ে না করলে আমি এখানেই সুইসাইড করব। এমির বিরক্তিতে ঘাড় বাঁকায়, চুলগুলোকে ঠেলে দেয় পেছনে। রাগে দপদপ করছে ওর শিরা উপশিরা। ঠাটিয়ে চট দিতে পারলে বুঝি শান্তি পেত। শেহনাজের এ কথাকে সে পাত্তা দিল না, নিছক মজা বলে ধরে নিল। তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না। এমির চলে যেতে উদ্ধত হলো। শেহনাজের কি হলো জানা নেই। নিজের জেদ বজায় রাখলো সে, কথার খেলাপ করলো না। ধারালো ছুরিটা কবজির নিচের অংশে চেপে ধরলো, চোখ বুজে ছুরি দিল টান। গল গল করে রক্ত বের হলো হাত থেকে। আতকে উঠলো শেহনাজ, ঘুঙ্গিয়ে উঠল। এমির পিছু ফিরল। রক্ত দেখে এমির নিজেও আতকে উঠল, ভয় পেল খুব। বুকের ভেতরটা ধক করে উঠল। এগিয়ে এলো শেহনাজের কাছে। শেহনাজের গলার ওড়নাটা টেনে হাতে বেঁধে দিল। রাগী কণ্ঠে বলল, হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড শেহনাজ? কি করলে এটা? শিরা কেটেছে নাকি? আল্লাহ, এত রক্ত! শেহনাজ এবার ছুরিটা পেটের কাছে এনে ধরল। আপনি ভেবেছেন আমি মজা করছি? আমার জেদ আপনার জানা নেই। আমি নিজেকে শেষ করে ফেলবো। এখন আপনারা আমাকে তাড়িয়ে দিবেন, কিন্তু পরের দিন আমার লাশটাই দেখতে পাবেন। এমির ভেবে পায় না এখন কি করবে। সাদাত এমিরকে বিয়েটা করে নিতে বলে। হাসান আর নয়নও তাতে সায় জানে। এমির বেকায়দা পড়ে, কিভাবে কি সামলাবে, কি করবে এখন? শেহনাজকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দিবে? পরে কি নিজেকে ক্ষমা করতে পারবে? সে কি একটু শেহনাজের প্রতি দুর্বল নয়? শেহনাজ ক্রূর হাসলো, বলল, আমি যদি মারা যাই নিজেকে ক্ষমা করতে পারবেন এমির? একটা মানুষ আপনাকে ভালোবেসে জীবন দিয়ে দিয়েছে, এ কথা আপনার মস্তিষ্কে বাজবে না? কবুল বলতে এমির অনেক সময় নিল, দোটানায় ভুগলো, সংশয় কাজ করলো। কিন্তু শেহনাজের মনে ভয় নেই, দ্বিধা নেই। সে খুব খুশি। কবুল বলতে একটু সময় নিল না সে। বিয়ের কার্যক্রম শেষ হতে এমি শেহনাজের হাতে ব্যান্ডেজ করে দিল। শেহনাজ খুশিতে প্রায় আত্মহারা। এমিরকে পেয়ে ভীষণ গর্বিত যেন। ওরা দুজন একসাথে বাড়ি ফিরল রাতে। এমির আর শেহনাজের জন্য একটি রুম ভাড়া করা হলো। আজ থেকে ওরা ওখানেই থাকবে। শেহনাজ নিজের সংসার পেয়ে আনন্দে লাফাচ্ছে, অথচ এমিরের এসবে ধ্যান নেই। বিয়ের পর থেকে ও চুপ, কথা বলছে না কারো সাথে। অতীত, বর্তমান আর ভবিষ্যতের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। শেহনাজের সেসবে খেয়াল নেই। ঘরে ঢুকে সে ঘরটা ঝাড়ু দিল, ভেজা কাপড় দিয়ে ঘর মুছল। এমির তখন মেঝের তোশকে বসে কপালে হাত ঠেকিয়ে রেখেছে, বোধহয় চিন্তায় আছে। শেহনাজ স্ত্রীর দায়িত্ব পালন করতে আরম্ভ করলো। এমিরের পাশে এসে বসলো নিঃশব্দে। সাবলীল কণ্ঠে বলল, আপনার কি মাথা ব্যথা করছে? আমি টিপে দিব? এমির না সূচক মাথা নাড়ালো। শেহনাজ শুনল না, পুনরায় বলল, দিই না একটু মেসেজ করে, ভালো লাগবে। এমির রাগ দেখায়, চোখ পাকিয়ে তাকায়। শেহনাজ ভয় পায়। এমির কি এবার ওকে মারবে নাকি? সে অধিকার তা আছে। দমে গেল সে। পাশে বসে এক মনে কথা বলতে লাগলো। নিজের ছোটবেলার গল্প, বড়বেলার গল্প, স্কুল কলেজে নিত্য নতুন জোকস। প্রকাশ করলো নিজের অনুভূতি, যা কেবল এমিরের জন্য সীমাবদ্ধ। এমির নীরব শ্রোতার ন্যায় শুনল, শব্দটিও করলো না। শেহনাজ ভাবলো, এমির বুঝি তার কথা মন দিয়ে শুনছে। খুশিতে গদগদ সে। রাতভর অনেক অনেক গল্প শোনালো এমিরকে। ভোরের দিকে কখন যে দু চোখ লেগে গেল টের পেল না। সকালে শেহনাজ ঘুম থেকে উঠে এমিরকে পেল না। ভাবলো হয়তো কোনো কাজে গিয়েছে। সকাল থেকে বিকেল অবধি অপেক্ষা করলো এমিরের জন্য, কিন্তু এমির এলো না। ফোন বন্ধ। শেহনাজ চিন্তায় পড়লো, বারবার জানালা দিয়ে রাস্তা দেখলো। এই বুঝি মানুষটা ফিরে। সন্ধে নামতেই শেহনাজ ফোন করে সাদাতকে। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, এমির ভাই কি আপনাদের সাথে? সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সাদাত জানায়, এমির নেই তাদের সাথে, আজ দেখা করেনি। সাদাত শেহনাজকে ভরসা দেয়, হয়তো কোনো কাজে আটকে পড়েছে, রাতে ফিরবে, টেনশন করো না। শেহনাজের খুব খিদে পেয়েছে, ওর কাছে এক কানা করিও নেই,
খিদেতে পেটে ব্যথা করছে। এমির নিশ্চয় আসার সময় তার জন্য খাবার নিয়ে আসবে। শেহনাজ চিন্তাগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো, তবুও মন মানল না। সে রাতে এমির বাড়ি ফিরল না। শেহনাজ এবার কাঁদতে আরম্ভ করলো। কোথায় গেল লোকটা? কেন গেল? দুদিন, দুরাত পার হলো, এমির ফিরল না। শেহনাজ বুঝে নিল এমির আর ফিরবে না, যোগাযোগ রাখবে না তার সাথে। জোর করে বিয়ে করেছে বলে শেহনাজকে শাস্তি দিচ্ছে সে। জামা কাপড় নেই শেহনাজের কাছে, খাওয়ার মতো কোনো খাবারও নেই ঘরে। দুদিন না খেয়ে না ঘুমিয়ে শেহনাজ অসুস্থ হয়ে পড়েছে প্রায়। চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কিভাবে এমিরের বন্ধুদের কল করবে শেহনাজ? কিভাবে মুখ দেখাবে ওদের? কিভাবে বলবে তার জন্য এমির বাড়ি ছেড়ে চলে গেছে? সাদাত সকালে এমিরদের বাসায় আসে এমিরের খোঁজ খবর নিতে। ঘরের সামনে এসে দেখে দরজা খোলা। শেহনাজ বাকাত হয়ে শুয়ে আছে। হাসি মুখে সাদাত দরজায় নক করে। শেহনাজ চমকে ওঠে, ভাবে এমির এসেছে। তৎক্ষণাৎ হেসে পিছু ফেরে, কিন্তু সাদাত ভাইকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বিষণ্ণতা ঘিরে ধরে ওকে। সাদাত শুধোয়, এমির কোথায়? দুদিন ধরে ফোন ধরছে না। শেহনাজ মাথা নত করে, চোখ ভিজে আসে তার। বলে, উনি এখনো ফেরেননি। সাদাত আশ্চর্য হয়ে যায়, চেয়ে রয় শেহনাজের পানে। মেয়েটার মুখটা কেমন করুন, অসুস্থ লাগছে শেহনাজকে। সাদাত এগিয়ে আসে, জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ শেহনাজ? না ভাইয়া, দুদিন ধরে না খেয়ে আছি, তাই শরীরটা চলছে না। সাদাত হতবাক, এমিরের প্রতি তার রাগ তরতর করে বাড়ে। এমন বেয়াক্কেলে কাজ এমির করেছে, বিশ্বাস হচ্ছে না সাদাতের। এমির কিভাবে নিজের দায় এভাবে এড়িয়ে পালালো? সাদাত হোটেল থেকে ভাত মাছ কিনে আনে। শেহনাজ ক্ষুধার্ত থাকায় গোগ্রাসে গিলে ফেলে খাবারগুলো। দুদিন না খেয়ে সে যেন মরতে বসেছিল প্রায়। খাবার পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে। পানি খেয়ে দম নেয় শেহনাজ, একটু শান্তি লাগে ওর। সাদাত জিজ্ঞেস করে, এখন ভালো লাগছে? শেহনাজ মাথা নাড়ায়। গাঢ় শ্বাস ফেলে সাদাত বলে, আমি হয়তো জানি এমির কোথায় গেছে। শেহনাজের ফ্যাকাশে মুখে হাসি ফিরে এলো। উত্তেজিত হয়ে বলল, কোথায় গেছে বলুন আমায় ভাইয়া, কোথায় গেলে ওনাকে পাবো? ওর যাওয়ার মতো একটা জায়গায় আছে, ওর গ্রামের বাড়ি মানিকগঞ্জ, কিন্তু ও ওখানে আছে কিনা আমি নিশ্চিত নই শেহনাজ। আপনি চেনেন ওদের বাড়ি? চিনি না, তবে লোকেশনটা জানি, গ্রাম চিনি। এমির বলেছিল ওখানে গিয়ে ওর বাবার নাম বললেই সবাই দেখিয়ে দিবে। আমায় নিয়ে চলুন না সাদাত ভাই, আমি ওনার কাছে ক্ষমা চাইব, তবু উনি ফিরে আসুক। সাদাত শেহনাজের মাথায় হাত বুলালো। সত্যি এমির ভাগ্যবান, শেহনাজের মতো মেয়ে আজকাল পাওয়া দুষ্কর। মেয়েটা এত গভীরভাবে ভালোবাসতে পারে জানা ছিল না সাদাতের। এত কিছুর পরে এমিরের জন্য শেহনাজের এহেন উৎকণ্ঠা, আকুলতা। সাদাতের চোখে পানি এলো। সিদ্ধান্ত নিল এমিরের সাথে আর কখনো কথা বলবে না। এমিরের ভুলের শাস্তি সে এমিরকে দিবে। এমন নিষ্পাপ এক তরুণীর চোখে অশ্রু ঝরানোর শাস্তি যে বড় ভয়াবহ হবে। কিন্তু এমির কি আদৌ সেখানে আছে? ওকে কি পাওয়া যাবে, নাকি এমির হারিয়ে গেছে চিরতরে? ঢাকা শহর থেকে মানিকগঞ্জ বেশি দূরে না, 2 ঘন্টারও কম সময় লাগে বাসে। কিন্তু এমিরদের বাড়ি মানিকগঞ্জ থেকে অনেক দূরে। মানিকগঞ্জ ছেড়ে মোটামুটি 1.5 ঘন্টার পথ পাড়ি দিতে হয়। শেহনাজ বাসে উঠতে পারে না, অথচ এমিরকে ফিরে পাওয়ার আশায় মেয়েটা টু শব্দ করলো না। বাসে উঠে পড়লো, সাথে নিল পলিথিন। বমি পেলে এটাই একমাত্র কাজে দেবে। আশ্চর্যজনকভাবে শেহনাজ বাসে বমি করলো না। রাস্তা থেকে কিছু আচার কিনেছিল ওরা। পুরো রাস্তায় সে আচার খেয়েছে, বমি টমি আর পায়নি। শেহনাজরা যখন এমিরদের গ্রামে পৌঁছালো তখন দুপুর হতে চলেছে। তপ্ততা ছড়াচ্ছে রোদ, গরম পড়েছে। এমিরের বাবার নাম এরশাদ সাখাওয়াত। এমিরের ভাষ্য মতে 6 বছর আগেও এরশাদ সাখাওয়াতের অনেক জমি জমা ছিল, গোয়াল ভর্তি গরু ছিল, ঘর ভর্তি ছাগল ছিল, ছিল আমের বাগান। গরুর দুধ, ছাগল বিক্রি আর আম বিক্রি করে এমিরের বাবা খুব ভালো রোজগার করতেন। তাদের এলাকার সবচেয়ে ধনী মানুষ ছিলেন এমিরের বাবা। কিন্তু সময়ের পরিক্রমায় সেসব কিছুই নেই এখন। থাকার মতো আছে শুধু বাড়িটা, তবে এরশাদ সাখাওয়াতের নাম বললেই সকলেই চিনে ফেলে। এক মহিলা এমিরদের বাড়ি অব্দি পৌঁছে দিল শেহনাজ আর সাদাতকে।
সাদাত সে সময় শেহনাজকে বিদায় জানালো। সে দেখা করবে না এমিরের সাথে, তার কাজ শেষ, বাকিটুকু শেহনাজকেই করতে হবে। এমিরের সাথে কথা বলবে না বলে পণ করেছে সাদাত, এই পণ ভাঙবে না এত সহজে। শেহনাজ এগিয়ে এসে দেখলো এমিরদের বাড়ির সামনের জায়গাটায় বস্তার ওপর অনেক ধান খোসা সহ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলোকে পা দিয়ে আরো ছড়িয়ে দিচ্ছেন একজন ভদ্র মহিলা। ওনার পরনে সবুজ তাঁতের শাড়ি। বাড়ির বাঁ পাশে বড় বড় ক্ষেত, সেখানে ভুট্টা গাছ রয়েছে অহরহ। কয়েকটা ক্ষেতে কেবল মাটি আছে, ট্রাক্টর চলছে সেখানে। ঘরের ডান পাশের বড় দেয়ালে গোবর দিয়ে দলা করে রেখে দেওয়া হয়েছে। লাঠির সাহায্যে গোবরের ঘুঁটে বানানো হয়েছে। বাড়িতে 4টা ঘর, অন্য সব বাড়ির চেয়ে এমিরদের বাড়িটা আলাদা, একদম পরিপাটি সুন্দর বাড়ি, শহরের বাড়িদের মতোই। শেহনাজ ভদ্রমহিলার পিছে এসে দাঁড়ালো, সালাম দিল প্রথমে। মহিলা কাজ বন্ধ রাখলো, সালামের উত্তর দিল। শেহনাজ জিজ্ঞেস করলো, এটা এমিরের বাড়ি? মহিলা মাথা আঁচল টানলো, বয়স নেহাতি কম, গায়ের গড়ন চমৎকার, মার্জিত কণ্ঠস্বর। হ্যাঁ, এমিরের বাড়ি। তুমি কে? কাকে খুঁজছো? এমির আছে বাড়িতে? হ্যাঁ আছে, কিন্তু আপাতত নেই, পুকুর পাড়ে গিয়েছে। আমি যদি ভুল না হই, তুমি কি শেহনাজ? আপনি আমাকে চিনেন? হ্যাঁ, এমির বলেছে তোমার কথা। বলেই মহিলা হাসলো। শেহনাজকে একটি টুল এনে দিল বসতে, টিউবওয়েল চেপে ঠান্ডা পানি এনে দিল। হাত মুছলো আঁচলে। শেহনাজ পানিটুকু খেলো। বলল, আমার সাথে যে ওনার 2 দিন আগে বিয়ে হয়েছে, একথা উনি আপনাকে জানিয়েছে? জানিয়েছে। আপনি ওনার কে হন? মহিলা অপ্রস্তুত হলো, এড়িয়ে গেল কথাটি। উচ্চস্বরে মহুয়া বলে ডাকলো। একটি 9-10 বছরের মেয়ে ছুটে এলো মহিলার ডাক শুনে। মেয়েটির পরনে গোলাপি রঙের ফ্রক, হাতে কাপড়ের পুতুল। মেয়েটি এসে মহিলাকে জিজ্ঞেস করলো, কি জন্য ডাকো? তোমার ভাইকে নিয়ে আসো তো মা, পুকুর পাড়ে গেছে, বলো আমি ডাকছি, জরুরি। মেয়েটি ছুটলো। শেহনাজ কেবল শুনলো। ভদ্র মহিলা বলল, বিয়ের পরের দিনই এখানে চলে আসাটা এমিরের অন্যায় হয়েছে। তবে আমি ওকে ফিরে যেতে বলিনি, কারণ আমার মনে হয়েছিল তুমি আসবে। শেহনাজ বলে না কিছুই, কেবল চেয়ে দেখে আশপাশ। কিছুক্ষণ বাদে এমির আসে। এমিরের পরনে সাদা লুঙ্গি, গা উদাম, ফর্সা শরীর রোদে আরো জল জল করছে। শেহনাজকে দেখে এমির রেগে গেল কিনা বোঝা গেল না, কেবল ভারী স্বরে বলল, তুমি তোমার বাড়ি ফিরে যাওনি? শেহনাজ হাসে, এগিয়ে আসে এমিরের কাছে, একদম কাছে। বুক ফুলিয়ে বলে, ভেবেছিলেন পালিয়ে গেলে আমি হার মেনে নিব, চলে যাব বাবার কাছে? তখন না গেলেও এখন যাবে, এ বাড়িতে তুমি থাকতে পারবে না। শেহনাজ বেজায় চটে যায়, নাকের পাটা ফুলায়, খামচে ধরে এমিরের ফোলা বাহুদয়। বলে, আমার সম্পূর্ণ অধিকার আছে এ বাড়িতে থাকার। আমি আপনার বউ, আপনার সাথে থাকবো আমি। বেশি বেগরবাই করলে পুরো মহল্লার মানুষকে ডেকে আপনার আমলনামা জানিয়ে দিব। এমির দুপা এগিয়ে আসে, ভ্রু বাঁকিয়ে বলে, থ্রেট দিচ্ছ? হ্যাঁ তাই। ভদ্রমহিলা এগিয়ে এসে এমিরকে দূরে সরায়, চোখ পাকিয়ে এমিরকে নিষেধ করে ঝগড়া করতে। বলে, শেহনাজ এ বাড়িতে থাকবে, তুমি ওর সাথে একদম খারাপ ব্যবহার করবে না, সময় হলে ও নিজেই চলে যাবে। মাটিতে মাদুর বিছিয়ে দিয়েছে মহুয়া, টিউবওয়েল চেপে পানি এনেছে। ভদ্রমহিলা রান্নাঘর থেকে ভাত আর তরকারি নিয়ে রাখলো শেহনাজের সামনে। খেতে দিল। শেহনাজ তাকালো বাইরে, জিজ্ঞেস করলো, উনি কোথায়, খাবে না? ভদ্রমহিলা বলল, তুমি খাও, ও আসছে। উনি আসুক, একসাথেই খাবো। ভদ্রমহিলা চুপ থেকে বলল, তুমি এসেছো, মাছ মাংস রাধা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে মাছ মাংস নেই। কাল হাটের দিন, সব কিনে আনবো। তুমি যাবে? গেলে কিছু জামা কাপড় পছন্দ করে কিনতে পারতে। শেহনাজ মাথা নাড়ে, বলে, আমি যাব, সমস্যা নেই। এমির হাত পা ধুয়ে এসে বসলো মাদুরের উপর, নিজ হাতে ভাত বেড়ে খেতে লাগলো। শেহনাজ নিজের প্লেটে দেখলো লাউয়ের তরকারি, সে আগে কখনো খায়নি, তবুও এমিরের দেখা দেখি খেতে লাগলো। এমির খাওয়া শেষে প্লেট ধুতে নিয়ে গেল কলপারে, পিছু পিছু গেল শেহনাজও। অভিমানী কণ্ঠে বলল, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? এমির এক নজর শেহনাজের দিকে চায়, তার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়, ধুয়ে রাখে। টিউবওয়েল চাপে। শেহনাজ সে পানি দিয়ে হাত আর পা ধুয়ে নেয়।
পুনরায় বলে, বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় জানেন না? তুমি বাড়ি ফিরবে কবে? তোমার বাবাকে আসতে বলবো নাকি একাই যাবে? মুখ বাঁকায় শেহনাজ, গা ছাড়া হয়ে বলে, আমার 14 গোষ্ঠী এলেও আমি যাব না। আমি আমার স্বামীর সাথেই থাকবো। বেশ, দেখি কতদিন বাবা রাজকন্যা এই কুঁড়ে ঘরে থাকে। শেহনাজ এমিরের হাত ধরে টেনে নিয়ে আসে ক্ষেতের সামনে। এখানে অনেক ঠান্ডা, গাছের নিচে থাকতে খুব আরাম লাগছে। শেহনাজ এমিরকে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। এমির রাগে না, কেবল গম্ভীর ভাব বজায় রাখে। শেহনাজ নিজেকে ঠিক করে বলে, ঘরে যিনি বসে আছেন উনি আপনার সেই মা, আপনার বাবা দ্বিতীয় স্ত্রী। এমির সামনের দিকে চেয়ে রয়, দীর্ঘশ্বাস ফেলে। শেহনাজের দিকে তাকায়। মেয়েটার মাঝে অদম্য কৌতূহল। হো, উনিই সেই। আপনি ওনাকে মেনে নিয়েছেন? আমি ভেবেছি আপনার বুবু চলে গিয়েছিল বলে আপনি ওনাকে মেনে নেননি। শেহনাজের চুলগুলো উঠছে, কালো ড্রেসটায় মানিয়েছে ওকে। এমিরের কি হলো জানা নেই। শেহনাজের উঠতে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে কানের পিছনে গুজে দিল। সম্মোহনী চোখে চেয়ে রইল শুধু। এতটুকু ভালোবাসায় গলে গেল শেহনাজ। এমিরের হাতটা জড়িয়ে মাথা রাখলো এমিরের কাঁধে। অজানা সুখ অনুভব করলো। ভালো লাগায় ছেয়ে গেল মুহূর্তটা। এমির বলল, আমার অতীত আমাকে বারবার যন্ত্রণা দিয়েছে। এই যন্ত্রণা কেউ কখনো দেখেনি, আমি দেখাইনি। তুমি ভুল করেছো শেহনাজ, মস্ত বড় ভুল। এ ভুলের শাস্তি তুমি সইতে পারবে না। শেহনাজ মাথা উঁচায়, আরো জড়িয়ে ধরে নিবিড় ভাবে। আপনার অতীত, আপনার যন্ত্রণা সব মুছে দিতে আমি এসেছি। এজন্য যে শাস্তি আমাকে দিবেন আমি মাথা পেতে নিব। বৈশাখ মাস এসে গেছে, কাল বৈশাখীর ঝড় উঠবে। বাতাসের ঝাপটায় গাছপালা নড়ছে বাজে ভাবে, ধুলোকণা উড়ে বেড়াচ্ছে। এমিরের মা বাইরে থাকা ধানগুলো ঘরে তুলছে হন্তদন্ত হয়ে। এমির ছাগলগুলোকে ঘরে এনে বাঁধছে। মহুয়া বাড়িনি। আকাশের মেঘ গর্জে উঠছে, তীব্র হাওয়ায় ওলট পালট হচ্ছে সব। বৃষ্টি নামলো বলে শেহনাজ সব ঘরের জানালায় খিল তোলে। এমিরের মায়ের সাথে হাতে হাতে ধান তোলে ঘরে। অতঃপর তিনি মুরগিগুলোকে তাদের আওয়াজে ডাকে, খামারে ঢুকিয়ে রাখে। শেহনাজের ভয় বাড়ে। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, বাস পড়ে না, সব লন্ডভন্ড হয়ে যায়। এমিরের মা সব কাজ করে ডাকলো এমিরকে, বলল, মৌয়া খেলতে গেছে, এখনো ফিরছে না। আমি যাচ্ছি ওকে খুঁজতে, তুমি মেয়েটার পাশে থেকো। ও ভয় পাচ্ছে, একা ছিল না। এমির মাথা নাড়ে। বজ্রপাত শুরু হয়েছে। মহুয়াকে খুঁজতে বের হবার কিছুক্ষণ বাদে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। অন্ধকারে নিমজ্জিত হয়েছে গ্রাম। বাস পড়ছে, শব্দে আর বাতাসে ছোট ছোট ঘরবাড়িগুলো কেঁপে উঠছে। শেহনাজ ভয়ে দিশেহারা। বিদ্যুৎ নেই। অন্ধকারে আরো বেশি ভয় বাড়ছে ওর। এমি শেহনাজের ঘরে এলো। শেহনাজ খাটে বসে, বালিশ কানে ধরে আছে। ভয়ের রেশ ফুটে উঠেছে মুখে। এমিরের হাতে হারিকেন। ঘর কিছুটা আলোকিত হয়েছে এখন। এমিরকে দেখে ভয় কমলো শেহনাজের। এমির বলল, ভয় পেও না, রাতটা এমন থাকবে, সকালে সব ঠিক হয়ে যাবে। শেহনাজের ভীত চোখ বলে, আন্টি মহুয়াকে খুঁজতে গেলেন, এই অবস্থায় কিভাবে বাড়ি ফিরবেন? এমির শেহনাজের সামনে থাকা জানালার এক অংশ খুলে দেয়। সাথে সাথে হু হু করে বাতাস ঢোকে ঘরে। বৃষ্টির পানি ছিটে আসে। শেহনাজের চিন্তা দূর করতে বলে, ওনাকে এ গ্রামের সবাই চিনে। ফিরতে না পারলে কারো বাড়িতে রাতটা কাটিয়ে আসবে, চিন্তা করো না। শেহনাজ বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জানালার দিকে। বাইরের এমন তাণ্ডব সে মনোযোগ দিয়ে দেখে। এমন ঝড় সে আগে দেখেনি। ঝড় এলে ওদের পরিবারের সবাই ঘরে নিরাপদে থাকতো। বিদ্যুৎ যাওয়ার ভয় ছিল না, কারণ জেনারেটর আছে। ঘর থেকে বাইরের বৃষ্টির এমন ভয়ঙ্কর শব্দ শোনাও যেত না। বোঝা যেত না বাইরে ঠিক কতটা ঝড় উঠেছে। শেহনাজ এখন ভয় পাচ্ছে না। পাশে এমির বসে। শেহনাজ হ্যারিকেনের হলদেটা আলোতে এমিরকে পরখ করে, মুগ্ধ চাহনি নিক্ষেপ করে। বাহিরে শীতল বাতাসে গা ঠান্ডা হয়ে আসে ওর। চুলগুলো উড়ে বেড়ায় অবাধ্যতায়। এমিরকে শান্ত, নির্মল দেখাচ্ছে। শেহনাজের প্রতি বিরক্তিবোধ আপাতত নেই। এ সময়টার সুযোগ নিল শেহনাজ। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন এমির? কখনো কারো প্রেমে পড়েছেন?
এমিরের চোখে কেমন মায়া, সে নজর সরায় না শেহনাজের থেকে। আজকাল কেন এত ভালো লাগে শেহনাজকে, বুঝে উঠতে পারে না এমির। যেদিন শেহনাজ অ্যালার্জির কারণে অসুস্থ হয়ে পড়ল, ঠিক সেদিন থেকে শেহনাজকে দেখলে মায়া হয়। ইচ্ছে হয় মেয়েটাকে বক্ষ পিঞ্জরে আগলে নিতে। খুব সময় নিয়ে এমির উত্তর দেয়, ভালোবাসা কিংবা প্রেম কোনোটাই জীবনে আসেনি, সে সুযোগই পায়নি। আমার মৃত্যুর পর থেকে শুধু বেঁচে থাকার সংগ্রাম করে গেছি, কারো সাথে নিজেকে গোছানোর সময় হয়নি। শেহনাজ নড়ে চড়ে বসে। এমিরের উক্ত কথাগুলো কেমন আবেগী, নরম। কত যে কান্না, হাহাকার লুকিয়ে আছে কথাটায়। তা শেহনাজ টের পেল। বলল, আপনি সেদিন বলেছিলেন আপনার বুবু আপনার আব্বুর বিয়ের পরের দিনই হারিয়ে গিয়েছিল, তাকে কি খুঁজে পেয়েছেন? পেলে আপু এখন কোথায় আছে? দেখলাম না তো। এমির দু পা এক করে বুকের সাথে ঠেকায়, বাহিরের অন্ধকার অবলোকন করে, বলে, বুবুকে আর খুঁজে পাইনি। শহরে আসার পর অনেকগুলো বিজ্ঞাপন দিয়েছিলাম, কাজ হয়নি। যে স্বেচ্ছা হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন। এমিরের এহেন বাচন ভঙ্গি, শব্দচয়ন শুনে শেহনাজের হৃদয়ে শীতল স্রোত বয়ে যায়। এমিরকে এমন সে আগে কখনো দেখেনি। রাগী, দাম্ভিক, শক্ত প্রকৃতির মানুষ এমির। প্রচন্ড আত্মবিশ্বাসী, সুদর্শন দেখতে, প্রশস্ত দেহ, চওড়া গায়ের গড়ন। সবসময় ছেলেটা তার ব্যক্তিত্ব, মর্যাদা বজায় রাখে। শেহনাজকে দেখলেই এমিরের বুঝি গা জ্বলে, সে রেগে যায়। কিন্তু এখন এমির রাখছে না, সে প্রকৃতির মতো শীতল। এই প্রকৃতি যেন তাকে নরম করে ফেলেছে। শেহনাজ ভরসা দেয় এমিরকে, সান্ত্বনা দেয়, একদিন ঠিক আপু ফিরে আসবে, আপনার জন্য হলেও উনি ফিরবেন। এরপর দুজন চুপ হয়ে যায়। শেহনাজ এমিরকে খাবার বেড়ে দেয়। এ অল্প আলোতেই দুজন রাতের খাবার খেয়ে নেয়। পুনরায় বসে থাকে দুজন। রাত বাড়ে, ঝড় থামে না। মহুয়া আর তার মা ফেরে না। শেহনাজ ফোনের ফ্ল্যাশ অন করে, দেখতে পায় দূরের চিকন গাছপালাগুলো হেলে পড়েছে। কিছু গাছ আবার লুটিয়ে পড়েছে মাটিতে। ছোট ছোট ঘরের টিনগুলো নড়ছে। এই বুঝি ধসে পড়ে। কি বীভৎস সেই দৃশ্য! শেহনাজের অন্তর নাড়িয়ে দেয়। ক্ষেতগুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে প্রায়। ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এক ঝড় কিভাবে প্রকৃতিকে বদলে দিতে পারে তা শেহনাজ আজ ভালো করে দেখলো। অচেনা অজানা এক বাড়িতে আপনজন ছেড়ে শেহনাজ এই দূরের গ্রামে এসেছে। এটা খুব আশ্চর্যের। এমিরের প্রতি ভালোবাসা শেহনাজকে এত দূর টেনে এনেছে। মাঝরাতে শেহনাজের চোখে ঘুম এলো। এমির ঘুমোয়নি। শেহনাজ বালিশে মাথা গুজে প্রশ্ন করে, ঘুমোচ্ছেন না কেন এমির? অনেক রাত হয়েছে। এমির শুনলো, একটা কাঁথা নিল, অন্য ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। চেঁচিয়ে উঠল শেহনাজ, কোথায় যাচ্ছেন? এখানে ঘুমান। এমির অবাক, বলে, এক ঘরে ঘুমাবো? পাগল হয়ে গেছো? শেহনাজ উঠে বসে, এমিরের থেকে কাঁথাটা নিয়ে ছুঁড়ে মারে বিছানায়। বলে, আমরা যে স্বামী স্ত্রী, ভুলে গেছেন? আমরা এক ঘরেই ঘুমোতে পারি। তাছাড়া একা একা আমার ভয় করবে, থেকে যান প্লিজ। এমির বাধ্য হয়ে এগোরেই রইল। মাঝখানে কোলবালিশ দিয়ে শেহনাজের সাথে দূরত্ব সৃষ্টি করলো। শেহনাজ তা দেখে মিটি মিটি হাসলো। তৎক্ষণাৎ সরিয়ে ফেললো কোলবালিশ। এমিরের বকে গিয়ে মাথা ঠেকালো। এমির ক্ষুব্ধ, ঠেলে দূরে সরাতে চায় শেহনাজকে। কপাল কুঁচকে ফেলে। শেহনাজ ভীষণ দুষ্ট। শক্ত করে জড়িয়ে ধরে এমিরকে, ছাড়ে না কোনো মতে। এমির ঘাবড়ায়, শরীর অসাড় হয়ে আসে ওর। মেয়েলি নরম দেহের স্পর্শ তাকে কাবু করে, উন্মাদ করে তোলে ভিতরে ভিতরে। ভীষণ তেজি কণ্ঠে বলে, ছাড়ো শেহনাজ, বাড়াবাড়ি করছো। শেহনাজ ছাড়ে না। এমিরের সাথে নিজের শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। লজ্জা শরম সব ভুলে যেতে চায় মেয়েটা, তবু অন্তরে লাজ থাকে। এমিরের বকে মুখ গুজে বলে, আমার খুব লজ্জা লাগছে, তবু আমি আপনাকে জড়িয়ে ধরে আছি, কারণ আপনি একজন আনরোমান্টিক হাজব্যান্ড। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।